রাত আনুমানিক 11:30টার দিকে শুনশান কাঁচা রাস্তা দিয়ে ভ্যান চালিয়ে বাড়ির দিকে যাচ্ছে হারান। আকাশে চাঁদ থাকলেও কেমন যেন মৃত মানুষের চোখের মতো নিস্তেজ আর ফ্যাকাশে হয়ে গিয়েছে তার আলো। সেই সঙ্গে এক রাশ ক্লান্তি এসে ভর করেছে হারানের চোখেও। সারাদিনের কর্মব্যস্ততা শেষে সবেমাত্র বাড়িতে যাওয়ার ফুরসত মিলেছে তার, কিন্তু বিপত্তি ঘটল অন্য জায়গায়। চলতে চলতেই হঠাৎ করেই পড়ে গেল তার ভ্যানের চেইনটা। ধুর ধুর, আজ এমনিতেই অনেকটা রাত হয়ে গিয়েছে, তার মধ্যে আবার এই চেনটাও পড়ে গেল। মানে আজই সব বিপদ একসাথে ঘাড়ে চাপবে, যা বুঝতে পারছি। কোনো উপায়ান্তর না পেয়ে ভ্যান থেকে নেমে ভ্যানের চেইনটা ঠিক করে আবারও ভ্যান চালিয়ে নিয়ে যেতে লাগলো হারান। বুকের ভেতরে আজ অকারণে কেমন একটা অস্বস্তি কাজ করছিল তার, আর কেন এমনটা হচ্ছে সেটাও ঠিকভাবে বুঝতে পারছে না সে। তবুও এক প্রকার অস্বস্তি নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছে হারান। কিছু দূর যেতেই হঠাৎ ভ্যান চালানো থামিয়ে দিয়ে থমকে দাঁড়ালো সে, কারণ রাস্তার পাশে ক্রন্দনরত চাহনিতে তার দিকে তাকিয়ে আছে দুজন যুবতী মেয়ে। এত রাতে তারা এই নির্জন রাস্তায় কি করছে আর কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে সেটাই যেন বুঝতে পারছে না হারান। কি তো তোমরা কারা? আর তোমরা এই নির্জন রাস্তায় এভাবে দাঁড়িয়েই বা আছো কেন? আমরা যে ভীষণ বিপদে পড়েছি দাদা। আমরা দুই বোন মাসির বাড়িতে এসেছিলাম বেড়াতে। আমরা যে ভ্যানে করে আসছিলাম, মাঝ রাস্তায় সেই ভ্যানওয়ালা আমাদেরকে রেখে চলে গিয়েছে। আমরা এখন কিভাবে বাড়ি যাব কিছুই বুঝতে পারছি না দাদা। গৌরীর মুখে কথাটা শুনে ভীষণ কষ্ট লাগলো হারানের। আবার অপরদিকে সেই ভ্যানওয়ালার প্রতি রাগও হলো তার। দেখো কাণ্ড, এই ভ্যানওয়ালারও আক্কেলটা দেখো তো। যুবতী মেয়েদেরকে কেউ এমন মাঝ রাস্তায় ফেলে রেখে যায়? তা বোন, তোমরা কোথায় যাবে? আমরা ওই শ্মশান ঘাটের ওদিকে যাব দাদা, আমাদেরকে একটু নিয়ে যান না দাদা। শ্মশান ঘাটের নামটা শুনেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল হারানের, কারণ এই শ্মশান ঘাটটা নোয়াহাটি গ্রাম ও শিবপুরহাটি গ্রামের একদম মাঝামাঝি অবস্থিত। দুটো গ্রামের এই একটি শ্মশানঘাট হওয়ায় সমস্ত মৃতদেহের দাহ সম্পন্ন হয় এখানেই, যার ফলে ওই শ্মশানঘাটের রাস্তা দিয়ে রাতের বেলা মানুষজন খুব একটা চলাচল করে না ভয়ে। শ্মশান ঘাট সে তো অনেক দূর আর ভীষণ ভয়ানক একটা জায়গা। আর আমার বাড়ি যাওয়ার পথটা উল্টো দিকে, এত রাতে ওদিকে যাই কি করে বলো তো বোন? দাদা, বোন বলছেন অথচ বোনেদের এমন মাঝ রাস্তায় বিপদে ফেলেও রেখে যেতে চাইছেন। এমনটা করবেন না দাদা, এমনটা করবেন না। দয়া করে আমাদের একটু বাড়িতে পৌঁছে দিন। গৌরীর কথাটা যেন সরাসরি বুকে গিয়ে বিঁধল হারানের। সে আর কোনোভাবেই না করতে পারল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো। রাত আনুমানিক 12:30 কি 1:45টার দিকে বাজারের ব্যাগ নিয়ে বাড়ির দিকে যাচ্ছে কৈলাস। কৈলাস মূলত একজন মুদি দোকানি। শিবপুরহাটি গ্রামের বাজারে একটা বড় মুদি দোকান আছে তার। প্রতিদিন 11টা নাগাদ বাড়ি গেলেও দোল পূর্ণিমার কারণে দোকানে ভিড় থাকায় আজ বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে কৈলাসের। নির্জন রাস্তা হওয়ায় দ্রুত পা চালাচ্ছিল সে, আর দ্রুত হাঁটার কারণে কেমন ঝুনঝুন করে বাজছে হাতে ঝোলানো বাজারের ব্যাগটা। সামনেই তো শ্মশান ঘাটটা। ভগবান জানে ওই পথটা একা একা কিভাবে পেরিয়ে যাব। কি আর করা, ঠাকুরের নাম জপতে জপতে পথটা পেরিয়ে যেতে হবে। অন্যদিক তবু হরিশ দাদা থাকে, আজ তো কেউই নেই। মনের ভেতরে 7-5 ভাবতে ভাবতেই এগিয়ে যেতে লাগলো কৈলাস।
হাঁটতে হাঁটতে হঠাৎ করেই সে থমকে দাঁড়াল, কারণ তার থেকে 1.5 কি 2 হাত দূরে দাঁড়িয়ে আছে একজন মেয়ে। এই নির্জন রাস্তায় একা একটা মেয়েকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ধক করে উঠল কৈলাসের বুকের ভেতরটা। কি কে তুমি? আর তুমি এত রাত এখানে দাঁড়িয়ে বা কেন আছো? কৈলাসের কথা শুনেই হা হা করে হেসে উঠল মেয়েটি। আমার কোনো বিপদ হয়নি, আমি তো তোমার জন্য এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু তুমি আসতে এত দেরি করলে কেন? আমার জন্য দাঁড়িয়েছিলে? কিন্তু কেন? আর আমি তো তোমাকে চিনিও না। আমাকে আর তোমায় চিনতে হবে না। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সমস্ত কথা বলবে, নাকি যাবে আমার বাড়িতে? বলো বলো। এত রাতে এমন একজন মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে, বিষয়টা বেশ অদ্ভুত লাগছে কৈলাসের কাছে। অদ্ভুত লাগলেও মেয়েটির মায়াভরা কণ্ঠকে যেন কিছুতেই উপেক্ষা করতে পারছে না সে। কণ্ঠটা কৈলাসের কানে বাজতেই কেমন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে মনের অজান্তেই। আর সেই সুযোগে মেয়েটি কৈলাসের হাত টেনে ধরে হাঁটতে হাঁটতে চলে গেল শ্মশান ঘাটের দিকে। অদ্ভুতভাবে বাধ্য ছেলের মতো মেয়েটির পিছু পিছু হাঁটতে লাগলো কৈলাসও। দেখতে দেখতে কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। আর এই কয়দিনে নোয়াহাটি গ্রাম ও শিবপুরহাটি গ্রামের মধ্যে ঘটে গিয়েছে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। হুট করেই দুটো গ্রাম থেকেই উধাও হয়ে গিয়েছে বেশ কয়েকজন মানুষ, যা সকলেই পুরুষ। কয়েকজনের ছিন্ন ভিন্ন লাশ পাওয়া গেলেও বেশ কিছু মানুষের লাশ পর্যন্ত পাওয়া যায়নি, যা নিয়ে এক প্রকার ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়েছে দুটো গ্রামেই। বলছিলাম যে এই গ্রামের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সে ব্যাপারে তুমি কি কিছু জানো? সন্ধ্যার পর কেউ আর ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছে না, এমনকি দোকানপাটও আগেভাগেই বন্ধ হয়ে যাচ্ছে। আর সেই অদ্ভুত রহস্যময় ঘটনা তদন্ত করার জন্যই শহর থেকে 2 জন পুলিশ, ইন্সপেক্টর দেবাশিস ও কনস্টেবল বলাই এসেছে গ্রামে। রাত প্রায় 10টা নাগাদ কাঁচা পাকা মিশ্র রাস্তা ধরে সিএনজি চালিয়ে নিয়ে যাচ্ছে সুবল। আগে স্যার, আমি তো তেমন কিছু জানি না, মানে কখনোই এমন সমস্যার সম্মুখীন হইনি, তাই সঠিকটা বলতে পারছি না। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় এটা একদল ডাকাতের কাজ, নইলে কেবল রাতের বেলায় পথচারী আর ভ্যান চালকেরাই উধাও হবে কেন? সুবলের কথাটা যে খুব একটা ফেলে দেওয়ার মতো নয় সেটা মনে হলো দেবাশিসের কাছে। উল্টো সেই কথাটাকেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হলো তার। তিনি গম্ভীর মুখে সিএনজির বাইরে তাকালেন। রাস্তার দুপাশে তাল গাছ আর খেজুর গাছের সারি। এমন সময় হঠাৎ দেবাশিসের চোখে ধরা দিল এক অদ্ভুত দৃশ্য। রাস্তার ঠিক মাঝ বরাবর বসে আছে সাদা শাড়ি পরিহিত একজন নারী। সিএনজির হেডলাইটের আলো পড়তেই দৃশ্যটি আরো স্পষ্ট হয়ে উঠল। কি ব্যাপার, রাস্তার মাঝে এভাবে কে বসে আছে? দেখে তো মনে হচ্ছে কোনো মহিলা। সুবল, গাড়ি থামাতো, আমাকে দেখতে হবে বিষয়টা আসলে কি। স্যার, দয়া করে নামবেন না, আমার মনে হচ্ছে এটা সেই ডাকাত দলের লোক, আমাদের কোনো ক্ষতি করতে পারে। আর আমার এই সিএনজিটাই আমার একটা মাত্র উপার্জনের মাধ্যম স্যার। আমি বলছি না গাড়ি থামাতে, আমি থাকতে এত ভয় পাচ্ছ কেন? গাড়ি থামাও, আমাকে বিষয়টা খতিয়ে দেখতে হবে। অবশেষে দেবাশিসের কথা মতো কাঁপা হাতে গাড়ির ব্রেক কষল সুবল। রাস্তার মাঝখানে সিএনজি থেমে যেতেই তড়িঘড়ি করে দরজা খুলে নেমে পড়ল দেবাশিস ও বলাই। আর কোনো উপায় না পেয়ে অনিচ্ছা সত্ত্বেও তাদের সঙ্গে নেমে পড়ল সুবল। ধীর পায়ে হেঁটে
তারা রাস্তার মাঝখানে বসে থাকা মহিলাটির কাছে যেতেই বসা থেকে উঠে দাঁড়ালো সে। দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই হাউমাউ করে কেঁদে উঠল। আপনার কি হয়েছে? কি হয়েছে আপনার? বলুন বলুন আমাদের। আর আপনি এভাবে কান্নাকাটি করছেন কেন? হাউমাউ করে কাঁদতে কাঁদতেই সুবলের পাশে গিয়ে দাঁড়ালো মেয়েটি এবং তার হাত চেপে ধরল। আমি ভীষণ বিপদে পড়েছি রে সুবল, দয়া করে তুই আমাকে একটু সাহায্য কর। সুবলের নাম ধরে আবার তার হাত চেপে ধরে মেয়েটিকে কাঁদতে দেখে অবাক হয়ে গেল দেবাশিস সহ স্বয়ং সুবল নিজেই। কে আপনি? আপনি এভাবে আমার হাত চেপে ধরেছেন কেন? আর আপনি আমার নাবি বা জানলেন কি করে? হ্যাঁ, আমি গৌরী। তুই আমাকে চিনতে পারছিস না সুবল? আমরা একসাথে একই স্কুলে একই ক্লাসে পড়তাম। তুই আর আমি কতদিন এক টিফিন বাক্স থেকে টিফিন খেয়েছি, সব ভুলে গিয়েছিস সুবল? গৌরীর কথা শুনে এক প্রকার ঘোরের মধ্যে চলে গেল সুবল। কারণ সত্যি সত্যিই তো গৌরী নামের তার একজন বান্ধবী ছিল, কিন্তু সে তো দেখতে এমন ছিল না, কিছুটা অন্যরকম ছিল। বিষয়টা কেমন যেন সুবলের মাথার মধ্যেই গুলিয়ে যাচ্ছে বারবার। আর সুবলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে সবকিছু দেখছে ইন্সপেক্টর দেবাশিস। কি রে সুবল, তুই কি এখনো আমাকে চিনতে পারছিস না? তুই আমাকে একটু সাহায্য করবি না সুবল? আচ্ছা, সে আপনাকে সাহায্য না করলেও আমি করব, কিন্তু তার আগে তো আপনাকে বলতে হবে যে কি হয়েছে আপনার। এটা আমাদের ভীষণই ব্যক্তিগত বিষয় দাদা, আমি আপনাকে বলতে পারবো না। দয়া করে আপনি এখান থেকে চলে যান। আমার অসুবিধে আর বিপদের কথাটা আমি একমাত্র সুবলকেই বলতে পারবো, কারণ সে আমার ছোটবেলার বন্ধু। বল না সুবল, বল না, তুই কি তোর ছোটবেলার বন্ধুকে একটু সাহায্য করবি না? চল না সুবল, চল না আমার সাথে। ওই ওদিকটা একটু চল না আমার সাথে, ওখানে গেলেই বুঝতে পারবি আমার কি হয়েছে। গৌরীর কান্নাকাটি আর ছোটবেলার বন্ধুত্বকে কিছুতেই অগ্রাহ্য করতে পারল না সুবল। আর কোনো কথা না বলে একজন বাধ্য ছেলের মতো গৌরীর পিছু পিছু হেঁটে একটা জঙ্গলের দিকে চলে গেল সে। বিষয়টা যতটা সহজে মেনে নিয়েছে সুবল, ততটাই কঠিন আর রহস্যজনক মনে হচ্ছে ইন্সপেক্টর দেবাশিসের কাছে। তাই গৌরী তাকে চলে যেতে বললেও কিছুতেই সেখান থেকে সরে গেলেন না তিনি। বিষয়টা আমার কাছে খুব একটা সুবিধের ঠেকছে না বলাই, চলুন আমরা ওদের পিছু করি। বিষয়টা আসলে কি সেটা আমাকে যে জানতেই হবে। রাত আনুমানিক 11:30 নাগাদ জঙ্গলের ভেতর ভয়ঙ্কর রূপ ধারণ করে দুই পাশে দাঁড়িয়ে আছে গৌরী ও গঙ্গা। তাদের দুজনের মাঝখানে একটা গাছের সঙ্গে হাত পা বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে সুবল। নোয়াহাটি আর শিবপুরহাটিতে যে ভয়ানক পিশাচীয় ঘটনা এতদিন ধরে ঘটছিল, তার জন্য দায়ী এই দুই বোন, গৌরী আর গঙ্গা। তারা মানুষের রূপ ধারণ করে লোকসমাজে ঘুরে বেড়ালেও আসলে তারা দুজন ভয়ঙ্কর অতৃপ্ত আত্মা। রাতের অন্ধকারে শিকার ধরে জঙ্গলে বা শ্মশানে নিয়ে এসে তাদের রক্ত চুষে খাওয়াই তাদের কাজ। তুমি তো বললে যে তুমি আমার ছোটবেলার বন্ধু, তাহলে তুমি আমাকে এভাবে বেঁধে রেখেছো কেন? হ্যাঁ, কি করেছি আমি? আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে যেতে দাও এখান থেকে, আমাকে ছেড়ে দাও। বন্ধু, বন্ধু নয় রে, বন্ধু নয়,
আমি তোর জম। আজ আমি আর আমার ছোট বোন তোর রক্ত পান করে পিপাসা মেটাবো। কতদিন ধরে কারো রক্ত পান করতে পারছি না। বল বোন, বল। হ্যাঁ রে দিদি, সেই যে ভ্যান চালক হারান আর মুদি দোকানি কৈলাসের রক্ত খেলাম, এরপর থেকে তো আর কারো রক্ত খেতেই পারছি না। সকলেই কেমন সাবধান হয়ে গিয়েছে বল। আর দেরি করিস না দিদি, চল চল, শুভ কাজটা শুরু করে দিই। এই বলেই হুড়মুড় করে সুবলের উপর ঝাঁপিয়ে পড়ল গৌরী ও গঙ্গা। তাদের বড় বড় দাঁত আর ধারালো নখ দিয়ে সুবলের শরীর আঁকড়ে ধরল তারা। বাঁচাও, বাঁচাও, কে 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 আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। চিৎকার করতে করতেই নিঃশ্বাস বন্ধ হয়ে একদম নিস্তেজ হয়ে পড়ল সুবল। কিন্তু তখনও তাকে ছাড়ল না গৌরী আর গঙ্গা। চুকচুক করে তার দেহের সমস্ত রক্ত চুষে খেতে থাকলো তারা। এমন সময় জঙ্গলের অন্ধকার ভেদ করে সেখানে এসে উপস্থিত হল দেবাশিস ও বলাই। বলাইয়ের হাতে থাকা টর্চের আলো গৌরী আর গঙ্গার উপর পড়তেই স্পষ্ট হয়ে গেল তাদের রক্তে ভেজা মুখ। সুবল, এই কি অবস্থা হয়েছে সুবলের? আর তোমরা সাবধান, সাবধান বলছি। সুবলকে ছেড়ে দাও, নইলে কিন্তু তোমাদের দুজনকে এখানেই শেষ করে দেব। দেবাশিসের কথা শুনেই হা হা করে হাসতে লাগলো গৌরী ও গঙ্গা। দিদি, দিদি, এই লোকটা কি বলছে শোন, সে নাকি আমাদেরকে মারবে। তাই তো দেখছি রে বোন। আরে মশাই, আপনি আমাদের কি মারবেন? আমরা তো অনেক আগেই মরে গিয়েছি। এখন যাদের দেখছেন তারা তো এক অতৃপ্ত আত্মা। কথাটা শোনা মাত্রই কেমন ভরকে গেল ইন্সপেক্টর দেবাশিস। তারা যে মানুষ নয় সেটা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না সে। অতৃপ্ত আত্মা? কিন্তু তোমাদের এই অবস্থা হলো কি করে? আর কে মেরেছে তোমাদের? আমরা শহর থেকে এই গ্রামে মাসির বাড়িতে এসেছিলাম বেড়াতে। আমরা দুইজন গ্রাম বাংলা আর বাংলার সংস্কৃতি ভীষণ ভালোবাসি, আর সেজন্যই মাসিকে বলে দুজনেই বেরিয়ে পড়ি গ্রাম দেখতে। পুরো গ্রাম ঘুরতে ঘুরতে আমাদের বেশ রাত হয়ে যায়। আমরা মাসির কাছে শুনেছিলাম যে এই গ্রামে নাকি একটা বেশ জাগ্রত মন্দির আছে। তো আমরা দুই বোন সেই মন্দিরের মা কালীকে দর্শন করে বাড়ি ফিরব বলে সেখানে যাই। আর গিয়ে দেখি কিছু লোকজন গ্রামের মোড়লের কথায় মন্দিরটা ভাঙছে। আমরা তাদের কাজে বাধা দিতে গেলে আমাদের মেরে ফেলে রাতের আঁধারেই আমাদের শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলে। আর সেজন্যেই আমরা আমাদের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য আত্মা হয়ে এই গ্রামে ঘুরে বেড়াচ্ছি। গৌরীর মুখে এই করুণ কাহিনী শোনার সঙ্গে সঙ্গেই চমকে উঠল দেবাশিস ও বলাই। এই পরিস্থিতিতে এখন কি করা উচিত সেটাই যেন মাথায় আসছে না দেবাশিসের। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নিজেকে স্থির রাখল সে। তোমাদের সাথে যে অন্যায় হয়েছে তা সত্যি এক জঘন্য অপরাধ। আমি কথা দিচ্ছি, তোমাদের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ আমি নেব। আমি নিজে মোড়লকে থানায় নিয়ে যাব। তোমরা শুধু আমাকে কথা দাও, তোমরা আর কাউকে কিচ্ছু করবে না। রাতের ঘটনার পর থেকেই একরকম অস্থিরতায় ভুগছিলেন ইন্সপেক্টর দেবাশিস। তাই দিনের আলো ফুঁকতেই আর এক মুহূর্ত দেরি না করে মোড়লের বাড়িতে চলে যান তিনি।
কোনো কিছু বলার সুযোগ না দিয়েই তার হাতে হাতকড়া পরিয়ে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হলো তাকে। নোয়াহাটি গ্রাম আর শিবপুরহাটি গ্রামের মাঝামাঝি শ্মশানের সীমানার কাছে এসে থমকে দাঁড়ালো তারা, কারণ তাদের সামনে নেই ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে আছে গৌরী ও গঙ্গা। এই দেখো, আমি তোমাদের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়েছি। আমি আমার দেওয়া কথা অনুযায়ী এই শয়তান মোড়লকে ধরে নিয়ে যাচ্ছি থানায়। এবার তোমরা তৃপ্ত হবে নিশ্চয়ই। তৃপ্ত? আমরা তৃপ্ত হব তখনই যখন ওই শয়তানটাকে আমরা নিজেরাই শাস্তি দিতে পারবো। এই বলেই দেবাশিসকে আর কিছু বলার সুযোগ না দিয়েই মোড়লের উপর ঝাঁপিয়ে পড়ল গৌরী ও গঙ্গা। নিজেদের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে তারা এতটাই তীব্র ও অশান্ত ছিল যে চারপাশের কারও নিষেধই মানল না। দুদিক থেকে তাদের ধারালো দাঁত বসিয়ে দিয়ে চুকচুক করে রক্ত চুষে খেতেই মাটিতে লুটিয়ে পড়ল সেই অসাধু ও লোভী মোড়ল। আজ থেকে আমরা মুক্ত, আমরা মুক্ত। আমাদের প্রতি হওয়া অন্যায়ের শাস্তি আমরা নিজেরাই নিয়েছি। আর কোনো কষ্ট নেই আমাদের, কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। এরপর হাসতে হাসতে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল গৌরী ও গঙ্গা। সেদিনের পর থেকে আর কখনোই গৌরী আর গঙ্গার আত্মাকে দেখা যায়নি নোয়াহাটি গ্রাম আর শিবপুরহাটি গ্রামে। প্রিয় বন্ধুরা, আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। আমাদের আজকের প্রশ্ন, গল্প ব্যবহৃত দুই বোনের নাম কি? গত পর্বের আমাদের প্রিয় বন্ধুরা হলেন রফিকুল রংপুর থেকে, এমডি জিহাদ গাজীপুর থেকে, তাহমিন ঢাকা যাত্রাবাড়ি থেকে, সিয়াম, লিটন মিয়া, সূর্য পাটোয়া মুর্শিদাবাদ থেকে, সোহেল রানা, আফরা শাহেরা ঢাকা থেকে, রোহল, মোহাম্মদ আলামিন নীলপামারি থেকে, রব্বিল গাজী ঢাকা গাজীপুর থেকে, শফিকুল ইসলাম, মাহি বসুন্ধরা থেকে, সাদিয়া যশোর থেকে, মরিয়ম, আফরিয়া জাহান। আপনিও যদি আমাদের ভিডিওতে আপনার নাম দেখতে চান তাহলে ভিডিওর নিচে কমেন্ট করতে একদমই ভুলবেন না।